হ্যালো ভিউয়ার্স, সিনেমার শুরুতেই আমরা একটি ছেলেকে দেখি যে কিনা অটোতে ওঠে, আর সে অটোতে উঠেই কাউকে ফোনে বলছিল একটি মেয়েকে সে তুলে আনতে যাবে। সে অটোওয়ালার কাছেও সাহায্য চাই। অটোওয়ালা তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে সাহায্য করব। আর এরপরে তারা মেয়ের বাড়ি থেকে মেয়েকে ভাগিয়ে নিয়ে আসে, আর অন্যদিকে মেয়ের বাড়ির মানুষজনও মেয়ের পেছনে পড়ে থাকে তাকে খোঁজার জন্য। এরপরে তারা কোনো মতে বাড়ির মানুষজনদের কাছ থেকে বেঁচে পরের দিন সকালে মন্দিরে চলে আসে বিয়ে করার জন্য। এখানে অটোওয়ালাও এদের সঙ্গেই ছিল, আর মেয়ে এখানে খুব সুন্দর করে বধূ বেশে এসে মণ্ডপে বসে। কিন্তু এখানে তো তার সঙ্গে একটি বর হিসেবে বুড়ো লোক বসছে। আর এখানেই আমরা জানতে পারি এই ছেলেটি এই বুড়োর সঙ্গেই মেয়েটির বিয়ে দেওয়ার জন্য তাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে। অটোওয়ালা তো এই কাণ্ড দেখে বেশ অবাক হয়। আর তখন ছেলেটি বলে, আসলে এই লোকটি নাকি তার পাপা। তার মা মারা যাবার পর এই মেয়েটিকে দেখে তার বাবার অনেক ভালো লেগেছে, আর তারা একে অপরের প্রেমে পড়ে গেছে। আর তারা দুজনেই বিয়ে করতে চাচ্ছিল। আর যেহেতু তার বাবার বয়স একটু বেশি, তাই ফ্যামিলি থেকে না মানার কারণে তারা পালিয়ে বিয়ে করছে। এরপরেই এদের দুজনের খুব ভালোভাবে বিয়েটা হয়ে যায়। সিন কাট হলে আমরা রাম নামের একটি লোককে দেখি যে কিনা মিটিং করছিল। আর মিটিং শেষ হবার পরে রামের কাছে তার একটি বন্ধু আসে। এখানে রামের বন্ধু রামকে বলে সে নিজের মেয়ের তালাক করাতে যাচ্ছে। আসলে তার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, কিন্তু এখন তাদের দুজনের মধ্যে অনেক ঝামেলা চলছে, যার কারণে তার মেয়ে এখন স্বামীর কাছ থেকে আলাদা হতে চায়। রাম তখন নিজের বন্ধুকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি ওদের তালাক করিয়ে দেব, কিন্তু তোমার তো উচিত ছিল তোমার মেয়েকে একটু দেখে রাখা। আমাকে দেখো আমি কিভাবে আমার মেয়ের দেখাশোনা করি। ওই লোকটি তখন বলে, আমিও অনেক খেয়াল রেখেছি, কিন্তু হুট করেই একদিন সে মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়, আর এরপর সেটি আমরা পরে জানতে পাই। এইটা বলার পরে ওই লোকটি চলে যায়। আর সিন চলে আসে রামের মেয়ে নিত্যার কাছে। সে ফোনে কারো সঙ্গে কথা বলছিল। এখানে রাম যখন নিজের মেয়েকে জিজ্ঞেস করে সে কার সঙ্গে কথা বলছে, নিত্যা তখন বলে সে গৌতম নামের একটি ছেলের সঙ্গে কথা বলছে। এইটা শুনে রাম মনে মনে ভাবে, আমার মেয়ে তো সবসময় আমাকে সত্যি কথা বলে, তাহলে নিশ্চয়ই আমার মেয়ে কখনোই আমাকে ধোকা দেবে না। এরপর একদিন যখন নিত্যা বাইরে যাচ্ছিল, রাম জিজ্ঞেস করলে নিত্যা বলে সে গৌতমের সঙ্গে বাইরে যাচ্ছে। রাম এটা শুনে আজকেও অনেক খুশি হয় আর ভাবে, যাই হয়ে যাক না কেন আমার মেয়ে সবসময় আমাকে সত্যি কথা বলে। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। একদিন রামের বিয়ে রামকে বলে, আচ্ছা স্যার, এই গৌতমটা কে? আমার তো মনে হয় কিছু গড়বড়ি রয়েছে। এটা শুনে রামেরও অনেক টেনশন হয়। সেই জন্যই সে পরের দিন গিয়ে নিত্যাকে জিজ্ঞেস করে, আসলে এই গৌতমটা কে? তুমি কি ছেলেটাকে ভালোবাসো? নিত্যা তখন বলে, হ্যাঁ বাবা, আমি গৌতমকে ভালোবাসি, এটা আমি আপনাকে বলতেই চাচ্ছিলাম। প্রথমে তো রাম এই কথা শুনে বেশ অবাক হয়। রাম তখন বলে, আচ্ছা কোনো সমস্যা নেই, তুমি ছেলেটিকে ডেকে আনো দেখা করানোর জন্য। আর এরপর নিত্যাও রীতিমতো গৌতমকে ডেকে পাঠায়। গৌতমও রামের সঙ্গে দেখা করতে আসে। আর এই গৌতম অন্য কেউ নয়, সিনেমার শুরুতে যে ছেলেটি নিজের বাবার জন্য মেয়ে ভাগিয়ে নিয়ে এসেছিল, এটাই সেই গৌতম। রাম এখানে গৌতমকে জিজ্ঞেস করে, তোমার আমার মেয়ের সঙ্গে কবে দেখা হয়েছিল? এরপরে সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। এখানে নিত্যা আর গৌতম চাকরির জন্যই কেরালাতে ছিল। এখানে নিত্যা মালায়ালাম ভাষা জানতো না, আর যার জন্যই নিত্যার নামে তার কলিগসরাই অনেক খারাপ খারাপ কথা বলছিল, আর সেটা নিত্যা রেকর্ড করে নেয়। বাড়িতে আসার পর নিত্যা গৌতমকে দেখতে পায়, যেও কিনা মালায়ালাম ভাষায় কথা বলছিল। তখন নিত্যা সেই রেকর্ডিংটি গৌতমকে শোনায় আর বলে, এটার মানেটা কি, আমাকে একটু বুঝিয়ে বলবেন? এখানে গৌতম সেই ভাষাগুলোর মানে নিত্যাকে বলে। আর পরের দিন নিত্যা রেগে গিয়ে অফিসে এসে সেই কলিগ গুলোকে চাকরি থেকেই বাইরে বের করে দেয়। এরপর নিত্যা বাড়িতে আসে। সে এসে গৌতমকে থ্যাংক ইউ বলে, আর সে এটাও বলে, চাকরির জন্য আমাকে আরো বেশ কয়েকটা দিন এখানে থাকতে হবে, তুমি কি আমাকে মালায়ালাম ভাষা শিখিয়ে দেবে? গৌতম তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে রান্না করে খাওয়াবে আর আমি তোমাকে ভাষা শিখিয়ে দেব। এরপরেই এদের দুজনার প্রতিদিন দেখা হতে শুরু করে, আর তারা ধীরে ধীরে একে অপরকে পছন্দও করতে থাকে। এভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। একদিন নিত্যা যখন বাইরে ঘুরতে বের হয়েছিল, তখন যে লোকগুলোকে নিত্যা চাকরি থেকে বাইরে বের করে দিয়েছিল, সেই লোকগুলো নিত্যার থেকে বদলা নিতে আসে। তারা নিত্যাকে এসে অনেক বিরক্ত করতে শুরু করে। গৌতম সেখানে এসে নিত্যাকে চুপচাপ নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে থাকা একটি লোক গৌতমকে কাপুরুষ বলে সম্বোধন করে। আর এই কথা শুনে নিত্যা রেগে গিয়ে সেই লোকটিকে চড় মেরে বসে। তখন ওই গুন্ডাগুলো রেগে গিয়ে গৌতমের সঙ্গে ফাইট করতে শুরু করে। গৌতম
গৌতমও সবাইকে মেরে নিত্যাকে নিয়ে চলে যাচ্ছিল। গৌতম এখানে নিত্যাকে জিজ্ঞেস করে, তুমি ওই লোকটিকে চড় মারলে কেন? নিত্যা তখন বলে, ওই লোকটি তোমাকে অসম্মান করেছে, যেটা আমার একদমই ভালো লাগেনি। এটা শুনে গৌতমও অনেক খুশি হয়, কারণ এখানে নিত্যা গৌতমকে ভালোবেসে ফেলেছিল। এখান থেকেই তাদের লাভ স্টোরি শুরু হয়ে যায়। সিন আবারও বর্তমানে ফিরে আসে, আর তখন রাম হাসতে হাসতে বলে, তার মানে আমার মেয়ে তোমাকে ভালোবাসে না, এটা শুধুমাত্র সাময়িক একটা অ্যাট্রাকশন। গৌতম অবাক হয়ে বলে, আরে না স্যার, এটা ভালোবাসা, আমরা একে অপরকে ভালোবাসি। আর আমি তো খুব শীঘ্রই নিত্যার কোম্পানিতে জয়েন করতে যাচ্ছি, যাতে করে আমরা সবসময় একসঙ্গে থাকতে পারি। এদিকে রাম কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছিল না যে নিত্যা রামকে ভালোবাসে। এই জন্য রাম সেখান থেকে রেগে মেগে নিত্যার সঙ্গে দেখা করতে আসে। রাম এসে নিত্যাকে বলে, তোমার বাবা পাগল টাগল নাকি? সে আমাদের ভালোবাসাকে বুঝতেই চাইছে না। নিত্যা তখন বলে, তুমি টেনশন করো না, আমি আমার বাবাকে বুঝিয়ে নেব। সিন কাট হলে আমরা দেখি গৌতমের বাবা হাসপাতালে। এখানে গৌতমের নতুন মা প্রেগনেন্ট হয়ে গেছে, আর অন্যদিকে সেই অটোওয়ালা অন্য আরেকটি প্রেগনেন্ট মহিলাকে হাসপাতালে রাখতে এসেছে। এখানে যখন ডাক্তার এসে এই খবরটা গৌতমের বাবাকে দিচ্ছিল, তখন ওই অটোওয়ালাও জানতে পারে যে গৌতমের নতুন মা প্রেগনেন্ট। অটোওয়ালা তখন গৌতমের বাবাকে বলে, তোমার লজ্জা করছে না? এই বুড়ো বয়সে এসে নাকি একটি কচি মেয়েকে প্রেগনেন্ট করে ফেলেছো। এখানে গৌতমের বাবা কার্তিক তার শ্বশুর বাড়ির লোকজনদেরকেও হাসপাতালে ডেকেছিল, যাতে করে তাদেরকেও সুসংবাদ দিতে পারে। নিজের মেয়ের প্রেগনেন্ট হবার খবর শুনে তারাও বেশ অবাক হয়। আর তখনই একটু চালাকি করে কার্তিক বলে, এই অটোওয়ালাই ছিল যে কিনা আপনার মেয়েকে পালাতে সাহায্য করেছে। এইটা শুনে এখানে কার্তিকের শ্বশুর শাশুড়ি ওই অটোওয়ালাকে মারধর করতে শুরু করে। বাড়িতে এসে কার্তিক এখানে গৌতমকে সুখবর দেয়। সে বলে, তোমার আরো একটি ভাই হতে চলেছে। এইটা শুনে গৌতমও অনেক খুশি হয়। এখানে রাম যখন নিজের ওই বন্ধুর মেয়ের তালাকের বিষয়ে তার সঙ্গে কথা বলছিল, তখনই নিত্যা মন্দিরে যাচ্ছিল। আর এইটা শুনে রাম নিত্যাকে সন্দেহ করে আর তার পিছু করতে শুরু করে, কারণ সে ভেবেছিল হয়তোবা নিত্যা পালিয়ে গিয়ে গৌতমের সঙ্গে বিয়ে করতে চলেছে। রাম মন্দিরে এসে দেখে নিত্যা আর গৌতমের গলায় ফুলের মালা। এটা দেখে সে মনে করে তারা হয়তো বিয়ে করে ফেলেছে। সে নিত্যাকে বলে, তুইও কিনা শেষমেশ পালিয়ে এসে বিয়ে করে ফেললি। তখনই পণ্ডিত মশাই এসে রাম আর তার বিয়েকেও মালা পরিয়ে দেয়। আর পণ্ডিত মশাই বলে, আসলে এই মন্দিরের নাকি নিয়মই এটা, প্রতিটি ভক্তকে এমন মালা পরিয়ে দেওয়া। এটা দেখে রামও অনেক অবাক হয়। আর অন্যদিকে নিত্যা রেগে মেগে বাড়িতে চলে আসে। নিত্যা তার বাবাকে বলে, তুমিও কিনা আমাকে শেষমেশ সন্দেহ করলে। আসলে এইটা গৌতমেরই প্ল্যান ছিল, বাবা মেয়েকে লড়াই করানোর জন্য। রাম এখানে নিজের মেয়ে নিত্যাকে ঘর থেকে বাইরে বেরোতে বলে, কিন্তু নিত্যা কিছুতেই বের হয় না। আর এরপর কোনো উপায় না পেয়ে রাম শেষমেশ এই বিয়েতে রাজি হয়ে যায়। আর তখন নিত্যা ঘর থেকে বাইরে বের হয়ে আসে। আর এরপরে বাবা মেয়ে রেডি হয়ে সেদিনই চলে আসে গৌতমের বাড়িতে বিয়ের ডেট ঠিক করার জন্য। কিন্তু এইখানে গৌতমের বাড়িতে এসে তারা যখন জানতে পারে গৌতমের বাবা আবারও বিয়ে করেছে, তাও আবার নিজের বয়সের অর্ধেক কচি একটি মেয়েকে, তখন তারা দুজনে বেশ অবাক হয়। কিন্তু রাম এখানে বলে, আচ্ছা সমস্যা নেই, আমার মেয়ে যেখানে খুশি সেখানেই তার বিয়ে হবে, কিন্তু আমার শর্ত রয়েছে, এই বিয়েটা হবে কোর্টে, আমি কোনো ধুমধাম করে অনুষ্ঠান করতে চাই না। গৌতম তখন বলে, আরে কি বলছেন, বিয়ে তো সবসময় ধুমধাম করে হওয়া উচিত, আর আমিও আমার বিয়ে এভাবেই করতে চাই। নিত্যা তখন রামকে বলে, পাপা আমাদের বিয়ের জন্য রাজি হয়েছে, এটাই অনেক, আর আমরা কোর্টেই বিয়ে করব, কোনো সমস্যা নেই। গৌতম এখানে মেনে নেয়। আর এর পরের দিনই গৌতমও নিত্যার কোম্পানিতে জয়েন হয়ে যায়। এখানে সবকিছুই খুব ভালোভাবেই চলছিল। গৌতম এখানে একদিন ট্যাটু করতে আসে, কিন্তু সে এসে দেখে তার বাবা এখানে আগে থেকেই তার নতুন মায়ের নামে ট্যাটু করতে এসেছে। কার্তিক তখন গৌতমকে দেখে বলে, তুই এখানে কেন এসেছিস? গৌতম বলে, আসলে আমার খুব বিপদ হয়ে গেছে, যেটা আমি আপনাকে এতদিন বলিনি। আসলে আমি এখানে ট্যাটু করতে আসিনি, একটি ট্যাটু রিমুভ করতে এসেছি। এখানে গৌতম নিজের ট্যাটু কার্তিককে দেখায়। এখানে গৌতমের বুকে নাম লেখা ছিল দিয়া, যেটা দেখে কার্তিকও বেশ অবাক হয়। এখানে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে যখন গৌতম কলেজে ছিল, তখন প্রিন্সিপালের সঙ্গে গৌতমের ঝগড়া হচ্ছিল, কারণ
প্রিন্সিপাল বয়েজ টয়লেট এখনো ঠিকঠাক করায়নি। আর এরপরে আমরা রাতের বেলা দেখতে পাই গৌতম দিয়া নামের একটি মেয়ের সঙ্গে দেখা করতে এসেছে। আর দিয়া অন্য কেউ নয়, সেই প্রিন্সিপালেরই মেয়ে ছিল। এখানে এদের দুজনের বেশ অনেকদিন থেকেই রিলেশন ছিল। গৌতম এখানে দিয়ার নামের সেই ট্যাটুটি দিয়াকে দেখায়। এইটা দেখে দিয়াও অনেক খুশি হয়। কিন্তু একদিন যখন প্রিন্সিপাল দিয়ার সঙ্গে গৌতমকে দেখে নেয়, তখন প্রিন্সিপাল নিজের মেয়ে দিয়াকে আর বাড়ি থেকে বের হতে দিত না, কারণ প্রিন্সিপাল গৌতমকে একদমই পছন্দ করত না। একদিন দিয়া গৌতমকে ফোন করে বলে, আমি তোমার সঙ্গেই থাকতে চাই, প্লিজ কিছু একটা করো। গৌতম তখন একটি প্ল্যান করে, আর সে কোনো মতে দিয়াকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে, কারণ সে কোর্ট ম্যারেজ করতে চাইছিল। দিয়া গৌতমকে বলে, আমি এভাবে বিয়ে করতে চাই না, আমি চাই আমার বাবার সামনে ধুমধাম করে বিয়ে করতে। গৌতম তখন বলে, আরে তুমি চিন্তা করো না, এটা তো শুধুমাত্র সিকিউরিটির জন্য। যদি তোমার বাবা বিয়ে দিতে রাজি না হয়, তখন আমরা এই সার্টিফিকেট দেখিয়ে দেব। বিয়ে তো আমরা তার অনুমতি নিয়েই করব, খুব ধুমধাম করে। আর এরপর তারা কোর্ট ম্যারেজ করতে কোর্টে চলে আসে। এখানে তারা দুইজন বিয়ে করে নেয়। সিন বর্তমানে আসলে আমরা দেখি কার্তিক এখানে নিজের ছেলের এই কাণ্ড শুনে বেশ অবাক হয়েছে। গৌতম তখন বলে, এরপর কিছু একটা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয় আর দুজনের ব্রেকআপ হয়ে যায়, আর যার কারণে এই বিয়ের বিষয়টাও চাপা পড়ে যায়। কার্তিক বলে, এই সমস্ত কথা যদি নিত্যা জানতে পারে কি হবে ভেবে দেখেছিস? তখনই সেখানে ট্যাটু বানানো ওই লোকটি বলে, আপনার এই ট্যাটু রিমুভ করা যাবে না, কারণ এটা পার্মানেন্ট। যেই কথা শুনে বাবা ছেলে দুজনেই বেশ টেনশনে পড়ে যায়। তখনই নিত্যা গৌতমকে ফোন করলে গৌতম সেখান থেকে চলে যায়, আর নিত্যা গৌতম মিলে বিয়ে করার জন্য কোর্টে কিছু কাগজ জমা দিতে আসে। কিন্তু এখানে বিয়ে রেজিস্টার করার ওই লোকটিকে দেখে গৌতম তো অনেক ভয় পায়, কারণ এটা ওই রেজিস্টার অফিসারই ছিল। দিয়ার সঙ্গে বিয়ে করার সময় যে রেজিস্টারই তাদের বিয়ে রেজিস্ট্রি করেছিল। গৌতম এখানে অনেক ভয় পায় যে লোকটি তাকে চিনে না ফেলে। এখানে গৌতম নাম শুনে ওই রেজিস্ট্রার অনেক অবাক হয় আর গৌতমের দিকে তাকিয়ে থাকে, কিন্তু তার এখনো পুরোপুরি কিছুই মনে পড়ে না। এখানে নিত্যা আর গৌতম যখন চলে যাচ্ছিল, তখনই ওই রেজিস্টার অফিসার গৌতমকে ডাকে আর বলে, তুমি কি ভেবেছো আমি তোমাকে চিনতে পারিনি? দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ তাই না? গৌতম তখন বলে, তখন আমরা ছোট ছিলাম, তাই ভুলবশত বিয়েটা হয়ে গেছে, কিন্তু এবারের বিয়েটা আমি খুব ভালোভাবে ভেবে চিন্তে করছি, তাই প্লিজ আপনি কাউকে কিছু বলবেন না, এই বিয়েটা করিয়ে দিন। ওই রেজিস্টার অফিসার তখন বলে, আচ্ছা সমস্যা নেই, আমি বিয়ে করিয়ে দেব, কিন্তু প্রথম বউয়ের থেকে তোমাকে তালাক নিতে হবে, আর ওই কাগজটি আমাকে জমা দেবে, নইলে আমি সব কথা নিত্যাকে বলে দেব। এখানে গৌতম নিজের বাবা আর বন্ধুর সঙ্গে এই সমস্যার কথা শেয়ার করে, কিন্তু গৌতম তো জানতোই না যে দিয়া কোথায় থাকে। তারা সবাই মিলে দিয়াকে খুঁজতে লেগে পড়ে, কিন্তু এখানে তারা কোথাও দিয়াকে খুঁজে পায় না। একদিন যখন গৌতম তার পুরো পরিবারে নিয়ে মন্দিরে আসে, তখনই ভুলবশত দিয়ার সঙ্গে গৌতমের ধাক্কা লেগে যায়। দিয়াকে দেখে এখানে গৌতম মহা খুশি, কারণ এবার তাদের তালাক হয়ে যাবে। কিন্তু কি দিয়া তো এখানে গৌতমকে চিনতেই পারছিল না। গৌতম এখানে খেয়াল করে দিয়াও মঙ্গলসূত্র পরে আছে, তার মানে দিয়ারও বিয়ে হয়ে গেছে। কিন্তু দিয়া এখানে গৌতমের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে আর সেখান থেকে চলে যায়। এখানেই তারা বুঝতে পারে যে দিয়া পুরনো কথাগুলো এখনো ভুলতে পারেনি। এখানে রাতের বেলা কার্তিক রামকে ফোন করে ইনভিটেশন দেয়, কারণ সে নিজের বউয়ের বাচ্চা হবার জন্য প্রোগ্রাম রেখেছিল। প্রোগ্রামের দিন যখন রাম আর নিত্যা আসে, তখন কার্তিক বলে, আমরা তো বিয়েটাও এমন ভাবেই দিতে চাচ্ছিলাম, কিন্তু আপনার তো পছন্দ নয়। নিত্যা তখন গৌতমের সঙ্গে দেখা করতে আসে, তখনই নিত্যা দিয়া নামের ওই ট্যাটুটি দেখতে পায়। এটা দেখার পর নিত্যা এখানে গৌতমের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। তখনই গৌতম টাওয়ারটি সরিয়ে নিত্যাকে ট্যাটুটি দেখায়, আর এখানে দিয়া নয় ইন্ডিয়া লেখা ছিল। আসলে সেই দিন ট্যাটু রিমুভ করতে গিয়ে গৌতম চালাকি করে দিয়ার জায়গায় ইন্ডিয়া করে দিয়েছিল। গৌতম এখানে নিত্যাকে বলে, আমি আমার দেশকে অনেক ভালোবাসি, তাই আমি আমার দেশের নাম লিখিয়েছি। এখানে প্রোগ্রামের মধ্যেই গৌতম একটি আইডিয়া বের করে, আর সে ওই রেজিস্টারের কাছে যায়। এখানে গৌতম এখানে দিয়ার মৃত্যুর সার্টিফিকেট বের করেছিল। গৌতম এখানে অফিসারের সামনে কেঁদে কেঁদে বলে, আসলে ও মারা যাবার পর আমি ওকে ভুলতেই পারছিলাম না, যার জন্যই আমি আবারও বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আর এইটা শুনে বেচারা রেজিস্ট্রারেরও
অফিসারেরও এখানে মন গলে যায়। সেও ঠিক করে গৌতমের বিয়েটা সে করিয়ে দেবে। অফিসারটি গৌতমকে বলে, আচ্ছা আচ্ছা তুমি চিন্তা করো না, আমি তোমার বিয়েটা করিয়ে দেব, তাও তুমি জীবনে সুখী হও। এখানে গৌতমের প্ল্যানটা কাজ করে গিয়েছিল। আর অন্যদিকে আমরা রামের একজন স্টুডেন্টকে দেখতে পাই, যে কিনা রামকে নিজের গুরু মনে করে, কারণ সে রামের কাছ থেকেই ওকালতি শিখেছে। আজকেও এখানে শেখর রামের অনেক সেবা করে, সে দুধ দিয়ে রামের পা পর্যন্ত ধুয়ে দেয়। অন্যদিকে নিত্যা আর গৌতমকে দেখানো হলে আমরা দেখি তারা নিজেদের টিম লিডারের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তখনই সেখানে দিয়া চলে আসে। আসলে দিয়াই এখানে গৌতম আর নিত্যার টিম লিডার ছিল। দিয়া আর গৌতম এখানে বেশ অবাক হয়, কিন্তু তবুও তারা চেষ্টা করে যাতে একে অপরের চেহারা তাদের দেখতে না হয়। তারপরেও কোনো না কোনো ভাবেই তারা আবারও সামনাসামনি চলে আসে। এখানে দিয়াও জানতে পারে যে নিত্যা আর গৌতমের বিয়ে হচ্ছে। রেজিস্টার অফিসার একদিন সন্ধ্যায় ফোন করে গৌতমকে বলে, তোমার কোনো চিন্তা নেই, তুমি কষ্ট পেও না, আমি তোমার বিয়ের ডেটটা ফিক্সড করে ফেলেছি, তাও তুমি খুশি থাকো। কিন্তু এখানে বেচারা গৌতমের মনে হয় না আর বিয়ে করা হবে। সেই দিন রাতেই রেজিস্টার অফিসারের সামনে চলে আসে দিয়া। দিয়াকে দেখে এখানে অফিসার অনেক রেগে যায়। দিয়াকে বলে, আরে তুমি তো মারা যাওনি, তাহলে গৌতম কি করে আরেকটি বিয়ে করতে যাচ্ছে? তখনই এখানে গৌতমও চলে আসে, আর ওই অফিসারটি গৌতমকেও অনেক কথা শোনায় আর বলে, এইবার তো তোর বিয়ে তখনই হবে যখন তুই আমাকে ডিভোর্স পেপার দিবি। এইটা বলেই রেগে মেগে এখানে ওই অফিসারটি চলে যায়। এখানে সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। দিয়া একদিন গৌতমকে বলছিল, আজকে বাবার সামনে তুমি তোমার সমস্ত ভুলের জন্য ক্ষমা চেয়ে নেবে, আর এরপরে বাবার সঙ্গে আমাদের বিয়ের কথাও বলবে। গৌতমও রাজি হয়ে যায়, কিন্তু স্টেজে উঠে এখানে গৌতম দিয়ার বাবা মানে প্রিন্সিপালের কাছে ক্ষমা চাওয়ার বদলে প্রিন্সিপালের আরো বেশি বেইজ্জতি করে ফেলে। বাইরে বের হয়ে এখানে দিয়া গৌতমকে বলে, তুমি কেন এটা করলে? তুমি একদমই ঠিক করনি। এই কথা শুনে এখানে গৌতম রেগে যায়, আর এদের দুইজনের মধ্যে এখানে অনেক ঝগড়া হয়, আর এরপরে তাদের ব্রেকআপ হয়ে যায়। চলে যাবার আগে এখানে দিয়া বলে, ওই কোর্ট ম্যারেজের পেপারটাও ছেড়ে ফেলো, তোমার সঙ্গে আমার আর কখনোই দেখা হবে না। এরপরে সিন আবারও বর্তমানে চলে আসে। এখানে গৌতম আর নিত্যা আবারও রেজিস্টার অফিসে এসেছে নিজেদের বিয়ের ডেটটি ফিক্সড করার জন্য। অফিসার এখানে নিত্যাকে কিছুই বলে না, কিন্তু সে আলাদাভাবে গৌতমকে বলে, বিয়ের ডেটের আগেই তুমি আমাকে ওই ডিভোর্স পেপার দিয়ে দেবে, নইলে তোমাদের বিয়ে হবে না। এটা শুনে বেচারা গৌতম অনেক টেনশনে পড়ে যায়। সে ভাবতে থাকে এত জলদি সে ডিভোর্স পেপার কি করে অ্যারেঞ্জ করবে। আর অন্যদিকে দিয়াও তালাকনামায় সই করতে চায় না। এখানে গৌতম তার বাবাকে নিয়ে শেখারের কাছে আসে। গৌতম এখানে একদমই জানতো না যে নিত্যার বাবা রামেরই স্টুডেন্ট ছিল এই শেখার। এখানে গৌতম নিজের সমস্ত সমস্যার কথা শেখারকে বলে। শেখারও এখানে গৌতমের এই সমস্যার কথা শুনে বেশ অবাক হয়। শেখার তখন গৌতমকে কিছু আইডিয়া দেয় আর সেখান থেকে চলে যেতে বলে। চলে যাবার সময় এখানে রামের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। কথায় কথায় এখানে কার্তিকের মুখ থেকে ডিভোর্স শব্দটি উচ্চারণ হয়ে যায়। তখনই গৌতম কথা সামলে নিয়ে বলে, আসলে আমার বাবা আমার মাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, সেই জন্যই আমরা এখানে এসেছি। গৌতম এখানে কথা সামলিয়ে নিয়ে চলে আসে, আর এরপর অফিসে এসে সে দিয়াকে ডিভোর্সের কথা বলতে থাকে। গৌতম এখানে দিয়াকে সই করতে বললে সে সই করে না, যার জন্যই গৌতম এখানে দিয়ার সই নকল করতে শুরু করে, কিন্তু দিয়া গৌতমকে থামিয়ে দেয়। তখনই এখানে নিত্যা চলে আসে, আর সে দিয়াকে বলে, ম্যাম কালকে আমার জন্মদিন, আপনি অবশ্যই আসবেন। দিয়াও এখানে রাজি হয়ে যায়, আর এরপরেই পার্টির দিন আসে। এখানে সবাই পার্টিতে এসেছিল, আর তখনই রাম শেখারকে গৌতমের সঙ্গে দেখা করায়। শেখার এখানে গৌতমকে দেখেই বলে, আরে তুমি না তালাক নেওয়ার জন্য এসেছিলে? কিন্তু গৌতম চালাকি করে এখানে নিজের বাবাকেই ফাঁসিয়ে দেয়। সে বলে, আমি নই, উনি তালাক নিতে চেয়েছিল, আমার তো বিয়েই হয়নি। আর এই সমস্ত কথা ওই অটোওয়ালা শুনে ফেলে, যে কিনা এই পার্টিতে ওয়েটারের কাজ করছিল। আর তখন ওই অটোওয়ালা কার্তিকের বউকে গিয়ে এই সমস্ত কথা বলে দেয়। তখনই কার্তিকের বউ রেগে মেগে সেখানে তার সঙ্গে ঝগড়া করে চলে যায়। বেচারা গৌতম যখন এই কথা জানতে পারে সে তো অনেক টেনশনে পড়ে যায় যে তার কাছ থেকে এসব কি হয়ে যাচ্ছে। তখন নিত্যা এসে গৌতমকে বলে, দিয়া আমাকে বলে দিয়েছে যে তুমি ওর ক্লাসমেট ছিলে। গৌতম এখানে কথা ঘুরিয়ে পেঁচিয়ে নিত্যাকে বলে, যাতে নিত্যা তাদের সম্পর্কের কথা জানতে না পারে। এখানে গৌতম চালাকি করে দিয়ার
বাড়িতে আসে, যেখানে দিয়ার শ্বশুর শাশুড়ি এমনকি দিয়ার বাবাও ছিল। এখানে গৌতম বিয়ের সার্টিফিকেট দেখিয়ে বলে, ও যদি আমাকে তালাক না দেয় তাহলে আমি এই সার্টিফিকেট ওর শ্বশুর শাশুড়িকে দেখিয়ে দেব। এরপর বুঝতেই পারছেন কি হবে। এখানে দিয়াও অনেক ভয় পেয়ে যায় আর এরপরেই সে তালাক দিতে রাজি হয়ে যায়। পরের দিন এখানে গৌতম শেখারের কাছে দিয়াকে নিয়ে আসে তালাকের জন্য। গৌতম এখানে শেখারকে বলে তার প্রথম বিয়ের কথা রামও জানে, যার জন্যই শেখার এখানে আর কিছুই বলে না। গৌতম এখানে কি কারণে তালাক দিচ্ছে এটা তারা ভেবেই পাচ্ছিল না। তখনই গৌতম বলে, আপনি লিখে দিন যে দিয়া মা হতে পারবে না, তাই আমি ওকে তালাক দিচ্ছি। এটা শুনে বেচারি দিয়ার অনেক মন খারাপ হয়। আর তখনই দিয়ার বাবা গৌতমকে বলে দিয়া সত্যিই কোনোদিন মা হতে পারবে না। যেটা শুনে গৌতমেরও অনেক মন খারাপ হয়। তখন সে বলে, আচ্ছা ঠিক আছে, দিয়ার জায়গায় আমার নাম লিখে দিয়ে লিখুন যে আমি কখনো বাবা হতে পারবো না। গৌতম এখানে দিয়ার কাছে এসে বলে, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর এরপর গৌতম চলে গেলে সেখানে দিয়ার বাবা এসে দিয়াকে বলে, আসলে তোমার কাছে আমি একটি কথা বলতে চাই। আসলে সেই দিন আমার জন্যই গৌতম তোমার সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়েছিল। আর তখনই সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসলে দিয়ার বাবা এখানে গৌতমকে ব্ল্যাকমেল করে বলেছিল, যদি তুমি আমার মেয়ের জীবন থেকে চলে না যাও তাহলে আমি সুসাইড করব। কিন্তু গৌতম এখানে দিয়ার বাবার কথায় কোনো কানে দেয় না, যার কারণে দিয়ার বাবা একদিন সুসাইড করার নাটক করে। আর এটা যখন গৌতম নিজের চোখে দেখে তখন সে অনেক ভয় পেয়ে যায়, যার কারণে সেই দিন স্টেজে গিয়ে দিয়ার বাবার এতটা বেইজ্জতি করেছিল গৌতম, যাতে করে দিয়া রাগ করে এই সম্পর্কটাই ছিন্ন করে দেয়। এখানে দিয়াও যখন সমস্ত ঘটনা জানতে পারে তখন তারও অনেক মন খারাপ হয়, কারণ সে এতদিন ধরে গৌতমকে ভুল বুঝে গেছে। পরের দিন সকালে রাম আর নিত্যা গৌতমের বাড়িতে আসে। তখনই গৌতমের বন্ধু সেই মিথ্যা রিপোর্টটি নিয়ে চলে আসে, যেখানে লেখা ছিল গৌতম কোনোদিনও বাবা হতে পারবে না। আর এই কথা যখন রাম জানতে পারে তখন সেও সুযোগ পেয়ে যায় গৌতমের সঙ্গে নিজের মেয়ের ব্রেকআপ করিয়ে নেওয়ার। রাম তখন বলে সে আর নিজের মেয়ের বিয়ে এখানে দেবে না, কিন্তু নিত্যা বলে সে গৌতমকে ভালোবাসে আর সে গৌতমের সঙ্গে সারা জীবন থাকতে চায়। গৌতম যখন নিত্যার এই কথা শুনে সে অনেক অবাক হয়, কারণ সে বুঝতেই পারেনি যে নিত্যা তাকে এতটা ভালোবাসে। আর এর পরের দিনে গৌতম আর দিয়ার তালাকের দিন চলে আসে। অন্যদিকে কার্তিকের বউ রাগ করে কার্তিককে ডিভোর্সনামা পাঠিয়ে দেয়। কার্তিক তখন কোর্টে আসে। কোর্টে এসে সে সবার সামনে নিজের বউকে সমস্ত ঘটনা খুলে বলে আর এরপর তাদের তালাক আটকে যায়। এদিকে গৌতমও দিয়ার জন্য অপেক্ষা করছিল। তখনই দেখা যায় দিয়া নিজের স্বামীকে সঙ্গে করে নিয়ে এসেছে। আসলে দিয়া তার স্বামীকে সমস্ত ঘটনা খুলে বলেছিল আর তার স্বামীও সব বুঝতে পেরেছে। এখানে অবশেষে গৌতম আর দিয়ার তালাক হয়ে যায়। আর এরপরেই নিত্যা আর গৌতমের বিয়ের ডেটও চলে আসে। এখানে গৌতমের বন্ধু এসে চুপচাপ অফিসারকে ওই তালাকনামা দিয়ে দেয় আর এরপরে তাদের বিয়ের কাজ শুরু হয়ে যায়। আর এখানেই আমরা সিনেমার সবচাইতে বড় টুইস্ট জানতে পারি। এখানে নিত্যা আগে থেকেই গৌতমের বিয়ের কথা জানতো, কারণ শেখার আগেই তাকে ফোন করে সমস্ত ঘটনা খুলে বলেছিল। কিন্তু নিত্যা গৌতমকে কিছু জানায়নি, কারণ সে অপেক্ষা করছিল গৌতম কখন তাকে সমস্ত সত্য কথা বলে। কিন্তু যখনই গৌতম সই করতে যাবে তখনই সে খুব অপরাধ বোধে ভুগে, যার কারণে সে নিত্যাকে সমস্ত ঘটনা খুলে বলে। আর সে বলে, তুমি আমাকে বিয়ে করো না, আমি অনেক খারাপ ছেলে আর তোমার বাবাও চায় না যে আমাদের বিয়ে হোক। এই কথা বলে গৌতম কাঁদতে কাঁদতে চলে যায় আর নিত্যারও অনেক মন খারাপ হয়। কয়েক মাস পরের সিন দেখানো হলে আমরা জানতে পারি নিত্যা এখানে এখনো লুকিয়ে লুকিয়ে গৌতমের সঙ্গে দেখা করে আর এই বিষয়টা রামও জানতে পারে। রাম তখন বুঝতে পারে এরা দুইজন আসলে একে অপরকে অনেক ভালোবাসে, যার কারণে রামও অবশেষে এই বিয়েতে মত দিয়ে দেয়। এখানে গৌতম আর নিত্যারও মিল হয়ে যায়। আর এমনই সুন্দর একটি সিনের মধ্য দিয়ে আমাদের আজকের সিনেমার গল্প এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, কেমন লেগেছে আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশন তা অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।